দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভারতে শরীফ ওসমান হাদির যে দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন তারা গ্রেপ্তার হয়েছে বনগা সীমান্ত থেকে। ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে রাজনৈতিক সমীকরণ নতুন করে রূপ নিতে শুরু করেছে। এখানে বিভিন্নজন বিভিন্ন ধরনের অনুমান করছে, আশঙ্কা করছে। আশঙ্কা করারই কথা, কারণ যেখানে গ্রেপ্তার হয়েছে সেই দেশটি যেহেতু ভারত, সেহেতু এখানে নানা ধরনের সমীকরণ, নানা ধরনের হিসাব নিকাশ, এটি খুবই স্বাভাবিক ব্যাপার। অন্য কোনো দেশ হলে, ভারতের বাইরে যদি তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশ হতো, সেখানে যদি তারা গ্রেপ্তার হতো, তাহলে এত সমীকরণের প্রয়োজন ছিল না। আমরা জুলকারনাইন শায়েরের একটা পোস্ট থেকে যেটা জানতে পারলাম, এই ফয়সাল করিম মাসুদ ভারতে কিন্তু গ্রেপ্তার হয়েছে গত বছর, অর্থাৎ 2025 সালের শেষের দিকে, তার মানে আজ থেকে প্রায় 5-6 মাস আগে। তখন কালবেলা সহ বেশ কয়েকটি পত্রিকা এই বিষয়ে রিপোর্ট করেছিল যে ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেপ্তার হয়েছে। পরে ভারতের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে গ্রেপ্তার আসলে তখনই হয়েছিল, কিন্তু সেটি গোপন রাখা হয়েছিল ভারতের বিভিন্ন স্বার্থের কারণে। কারণ তারা তো আসলে এমন একটা দেশ, যে দেশ অন্য কারো চিন্তা তো দূরের কথা, তার প্রতিবেশীকে কিভাবে পায়ের তলায় পিষ্ট করা যায়, তারা সব সময় এই চেষ্টায় রত থাকে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা দেশ তার নিজের কথাই চিন্তা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা তো বৈধ পন্থায়। একজনকে পায়ের নিচে পিষ্ট করে নিজে বড় হবার যে মন মানসিকতা, এই কাজটি আমরা শুধুমাত্র ভারত এবং আমেরিকা, এই দুইটা দেশে দেখতে পাচ্ছি এরকম অসৎ প্রবণতা। যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো এখন এই এদেরকে গ্রেপ্তার করার পরে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে, এবং স্বস্তির চেয়ে শঙ্কাটা বেশি প্রকট আকার ধারণ করেছে। কেন? কারণ আপনারা জানেন, এদের গ্রেপ্তারের পরে কিন্তু ভারতীয় পুলিশ 14 দিনের রিমান্ডে নিয়েছে। এখন 14 দিনের রিমান্ড, এটা তো ভারত কেন নেবে? তাদের কি নেয়ার দরকার আছে? তারা কেন 14 দিনের রিমান্ডে নেবে? তারা একটা আসামি গ্রেপ্তার করেছে। বাংলাদেশের কোনো অপরাধীকে তারা গ্রেপ্তার করার পরে তারা যেটা করতে পারে, তদন্ত করতে পারে যে এরা আসলে কারা, কেন এখানে এসেছে। তাদের যদি প্রথম কাজ, তাদের যদি বৈধ কোনো কাগজপত্র না থেকে থাকে, তাহলে এখানে রিমান্ডের তো কোনো প্রয়োজন হয় না, তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। অথবা বাংলাদেশের সাথে তো ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, এবং তারা সবাই জানে কিন্তু এই খুনিদেরকে গ্রেপ্তারের জন্য 50 লক্ষ করে নগদ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এটা তারা জানে না? অবশ্যই জানে। এখন জানার পরেও তারা 14 দিনের রিমান্ড যে চেয়েছে, এইখানেই শঙ্কাটা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে তারা এই রিমান্ডে নিয়ে এমন কিছু ব্যক্তির নাম এদের মুখ দিয়ে তারা উচ্চারণ করাবে বা বলিয়ে নেবে, যেটার জন্য বাংলাদেশের রাজনীতি পরবর্তীতে অস্থির এবং অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যেমন আমি উদাহরণ দেই, মনে করুন তাকে রিমান্ডে নিয়ে বলা হলো যে তোমাদের আমরা অক্ষত রাখবো, কোনো সমস্যা হবে না, শুধু বিএনপির অমুক নেতার নাম বলো। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলে দাও, পররাষ্ট্রমন্ত্রীর নাম বলে দাও, বা অর্থমন্ত্রীর নাম বলে দাও, যে অমুক তোমাকে দিয়ে এই কাজটি করিয়েছে। সে কিন্তু বলে দিল। বলার পরে কি করবে এরা? তখন বাংলাদেশ সরকারকে, আমাদের যে নতুন সরকার, এই সরকারকে বেকায়দায় ফেরানোর জন্য তারা ব্ল্যাকমেইল শুরু করবে। এটা ওদের পক্ষে একেবারেই সস্তা কাজ, খুবই স্বাভাবিক কাজ। কারণ তারা এইভাবেই আমাদের সেনাবাহিনীকে, আমাদের আমলাদেরকে, আমাদের রাজনৈতিক নেতাদেরকে এইভাবেই তারা ব্ল্যাকমেইল করেছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তারা সেখানে তাদেরকে নিয়ে গিয়ে হানি ট্র্যাপে ফেলে সুন্দরী নারীদেরকে তাদের কাছে
লেলিয়ে দিয়ে ছবি তুলে রেখে, বিশেষ মুহূর্তের ছবি তুলে রেখে পরবর্তীতে তারা ব্ল্যাকমেইল করায়। এটাই রয়ের কাজ। তো তাহলে তখন এই সরকারকে ব্ল্যাকমেইল করবে যে এই যে আমাদের কাছে তোমাদের নাম বলেছে, অমক অমক নেতার নাম বলেছে, তোমরা যদি আমার এই শর্তে রাজি না হও, অমক জায়গাটুকু আমাকে দিয়ে দাও বা আমার এই কাজটুকু করে দাও। শেখ হাসিনার কাছ থেকে যেভাবে তারা বাংলাদেশটাকে একেবারে পুরা কিনে নিয়েছিল টাকা ছাড়া, এরকম একটা আবদার করে বসবে যে এই কাজটা করে দিতে হবে, না হলে আমি এই যে তোমাদের এই অমক নেতার নাম বলে দেব। তাহলে যখনই আমি এই নামটা বলে দেব, তাহলে বাংলাদেশের মানুষ তো বারুদের মতো হয়ে আছে, জাস্ট আমি ম্যাচের কাঠি ফেলে দেব যে জাস্ট সালাউদ্দিন বা আমির খসরু বা অমক তমক। এটা কিন্তু আমি নামগুলো বলছি, আপনারা কিন্তু দয়া করে অন্যভাবে নেবেন না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তখন কি হবে? বাংলাদেশের রাজনীতি তো আবার উত্তাল হয়ে উঠবে, রাস্তাঘাট গরম হয়ে যাবে, আবার ধরপাকড় শুরু হবে, আবার রক্তারক্তি শুরু হয়ে যাবে। এটাই তারা চায়। তাহলে এই রক্তারক্তি যাতে না হয়, বা সরকার বাংলাদেশের অভ্যন্তরে তার আন্দোলনকে দমানোর জন্য, সরকার হয়তো ভাবলো যে না আমার দরকার নেই, এত পেরা নেওয়ার দরকার নেই, ঠিক আছে ওরা যা বলে আমরা সেটাই মেনে নেই, তবুও নাম প্রকাশ করার দরকার নেই। তাহলে সরকার ওদের শর্তে রাজি হয়ে গেল। তাহলে কি হলো? আমার দেশটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওইটাকে ঢাকতে গিয়ে আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অথবা মনে করুন বলে দিল যে তোমরা ঝুমার নাম বলে দাও, জামাত আমিরের নাম বলে দাও, সাদিক কায়েমের নাম বলে দাও, তারপরে ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র আছে জাবের, এর নাম বলে দাও। মানে এরকম জাস্ট, আমি বারবার বলছি যে তারা পারে না এমন কোনো কাজ নেই। এরকম যে কোনো একজনকে ব্ল্যাকমেইল করার জন্য যে কোনো একজনের নাম তারা বললো যে অমকের নাম বলেছে, সে ওসমান হাদিকে হত্যা করিয়েছে এই এদেরকে দিয়ে। তাহলে চিন্তা করতে পেরেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? এবং তারা ঠিক এই কাজটিই করবে, আপনারা লিখে রাখতে পারেন, এই কাজটিই করবে। না হলে 14 দিনের রিমান্ড চাওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন নেই। আর তারা গ্রেপ্তার করে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তা দেবে না। দেখেন, ফেরত দেবে না। সরকার যতই তাদের কাছে ধর্ণা দিক বা চাক যে তাদেরকে ফেরত দেন, ফেরত দেবে না। তারা তাদের স্বার্থটুকু হাসিল করার পরেই তারপরে তাদেরকে বাংলাদেশে সোপর্দ করবে। এই জন্যই বলছি যে এই দুই হত্যাকারী ভারতে গ্রেপ্তার হওয়ার কারণে আমাদের স্বস্তির চেয়ে শঙ্কার মাত্রা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটি দেখার জন্য আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে।